84 কোটি ধরনের জীবজন্তুকে পাঠিয়েছে। তাদের প্রত্যেকের খাবার, প্রত্যেকের বাতাস, প্রত্যেকের আলো, প্রত্যেকের জল প্রকৃতি প্রদান করে। আমাদের শরীরে রোগ প্রতিরোধ করার জন্য ইমিউনিটি ব্যবস্থাও কিন্তু রাখা আছে, সেও কিন্তু প্রাকৃতিকভাবে আছে। মানে আমার শরীরে কোনো রোগ আমি চেষ্টা করলে হতে পারে না। মানে আমাদের শরীর এমনভাবে ওপরওয়ালা পাঠিয়েছে, তাকে যদি আমি প্রচণ্ডভাবে কসরত না করি তাহলে কিন্তু আমি অসুস্থ হতে পারি না। ডায়াবেটিককে যদি পাকাপাকিভাবে সারাতে হয় তাহলে কিন্তু আমাদের ট্রিটমেন্টটা কোথায় করতে হবে? লিকি গাটে। আমরা আবার কিন্তু আমাদের অ্যালজাইমার কিংবা আমাদের কনস্টিপেশন কিংবা আমাদের হার্টের প্রবলেম, কিডনির প্রবলেম, লাংসের প্রবলেম কিংবা সেক্সুয়াল ডিসঅর্ডার, এ ধরনের যত রকমের সমস্যা আছে সমস্ত সমাধান থেকে কিন্তু আমরা চিরতরে মুক্তি পেতে পারি শুধুমাত্র আমাদের এই গাট সিস্টেমকে ঠিক করে। আর গাট সিস্টেম ঠিক হবে কিসে? নমস্কার। আজকে আমরা খুব অসাধারণ কিছু জিনিস নিয়ে আলোচনা করব। কি অসাধারণ জিনিস? আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য। আমরা জানি ওষুধ না খেলে, ডাক্তারের কাছে না গেলে আমরা সুস্থ হতে পারবো না। এই ধারণাটা আপনার ভেঙে যাবে আজকের এই আলোচনাগুলো শুনলে। কারণ কি বলুন তো? কারণ 8.7 মিলিয়ন ধরনের জীবজন্তু পৃথিবীতে আছে। মানে 84 কোটি জনি যাকে বলি, মানে 84 কোটি ধরনের যে জীবজন্তু পৃথিবীতে বসবাস করে তাদেরকে প্রকৃতি নিয়ে এসেছে এবং তাদের জীবন সমৃদ্ধ করার জন্য দায়িত্ব নিয়েছে প্রকৃতি। সুতরাং তারা কেউ কিন্তু অসুস্থ হয় না, তাদেরকে ওষুধ খেতে হয় না, ডাক্তারের কাছে যেতে হয় না। তাহলে আমাদেরকে কেন যেতে হয়? নিশ্চয়ই আমরা কিছু ভুল করছি। সেই ভুলটা যদি আমরা আজকে বুঝতে পেরে যাই তাহলে কিন্তু আমরা আমাদের যে সমস্ত রোগ, যারা ভিডিওর ও প্রান্তে বসে দেখছেন আমাকে, তারা কিন্তু বুঝতে পারবেন তাদের ওই রোগগুলোর কারণ কি আর কিভাবে তারা এই রোগগুলোকে বাড়িতে বসেই ওষুধ ছাড়া, ডাক্তার ছাড়া সারিয়ে ফেলতে পারবেন। তো চলুন আমরা দেখে নিই রোগগুলো কেন হয় আর তাদেরকে কিভাবে সারাবো। আমাদের এই যে শরীর, এটা আমরা পেয়েছি প্রকৃতি থেকে এবং এই শরীরকে বাঁচিয়ে রাখার জন্য, স্বাস্থ্যের জন্য বা সুস্থ থাকার জন্য আমাদের লাগে কি? আমাদের লাগে আলো, লাইট। এই যে আলো, এটা কিন্তু আমরা পেয়েছি টোটালি ফ্রি অফ কস্ট। কারণ আলো আমাদেরকে কে দেয়? সূর্য দেয়। তাহলে সূর্যের জন্য তো আমাদের কোনো পয়সা খরচা করতে হয় না, কারণ ফ্রি অফ কস্ট। আলো না থাকলে কিন্তু পৃথিবীতে আমরা বেঁচে থাকতে পারবো না। আলোর সঙ্গে আমরা আরেকটা জিনিস পাই, যেটা কি না প্রকৃতি থেকে, সেটা হচ্ছে বাতাস। এটাও কিন্তু ফ্রি। বাতাসের জন্য আমাদের কত টাকা খরচা করতে হয়? কারণ প্রকৃতিতে বাতাস সম্পূর্ণ ভরপুর। সেখান থেকে সমস্ত জীবকুল কী করে? অক্সিজেন নিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে, আবার কেউ কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে, সে অক্সিজেন দিচ্ছে। তার মানে এই বাতাস তুমি আমি কিন্তু পয়সা দিয়ে কিনি না। তাহলে জীবনের জন্য বাতাস যদি না হয় শ্বাসরোধ হয়ে মারা যাব। বাতাসের সঙ্গে আমাদের লাগে কি? জল। জল আমাদের জীবন, কারণ জল আমাদের পান করতে হয় এবং সেই জলও কিন্তু আমরা পাই একদম ফ্রি অফ কস্ট। খুব ভালো করে ভাবুন কিন্তু জিনিসটা। আর তার সঙ্গে আমাদের কি লাগে? খাবার। সেটাও কিন্তু ফ্রি, কারণ খাবার কে দিয়েছে? প্রকৃতি দিয়েছে। আজকে যদি 84 কোটি জনির কথা আমরা বলি বা জীবনের কথা বলি, গরু ঘাস খায়, কে দিয়েছে? প্রকৃতি দিয়েছে। মাছ কি খায়? শ্যাওলা খায়, কে দিয়েছে? প্রকৃতি দিয়েছে। যদি আমরা পাখির কথা বলি, যত দানা শস্য কোথা থেকে পেয়েছে? তার প্রকৃতি থেকে দিয়েছে। সুতরাং তারা যদি প্রকৃতির খাবার খেয়ে বেঁচে থাকতে পারে তাহলে আমরাও প্রকৃতির খাবার খেয়ে বেঁচে থাকতে পারি। তার মানে এই যে আলো, জল, বাতাস এবং খাবার, যদি এই চারটে জিনিস একটা মানুষ পায়, সে কি বেঁচে থাকতে পারে? বেঁচে থাকতে পারে। তাহলে স্বাস্থ্যের জন্য এই চারটে জিনিস কিন্তু আমাদের প্রয়োজন এবং সেটা কিন্তু আমরা পাই সম্পূর্ণ বিনামূল্যে। এই জায়গাটা কিন্তু ভাবার দরকার বা মাথায় রাখার দরকার যে আমাদের স্বাস্থ্যের জন্য আমাদেরকে কিন্তু কোনো পয়সা খরচা করতে হবে না। প্রকৃতি আমাদেরকে সেভাবে পাঠিয়েছে এবং শুধু আমাকে নয়, 84 কোটি ধরনের জীবজন্তুকে পাঠিয়েছে। তাদের প্রত্যেকের খাবার, প্রত্যেকের বাতাস, প্রত্যেকের আলো, প্রত্যেকের জল প্রকৃতি প্রদান করে। সো জীবন ধারণ করার জন্য যেমন আমাদের এই চারটে জিনিস লাগে, আমরা মানুষরা কী করেছি? আমাদের বুদ্ধি দিয়ে অনেক কিছু জিনিস আমরা উন্নত করে ফেলেছি এবং আমার সেই জিনিসগুলো আমাদের জীবনকে অনেক সুন্দর করেছে, সমৃদ্ধ করেছে। সেগুলোর মধ্যে যেমন আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা বলি, মোবাইল ফোন প্রত্যেকের কাছেই প্রায় আছে। এখন ব্যাংক, আধার, প্যান, সব কিছু। মোবাইল ফোন আজকে যদি না থাকে আজকে জীবনে চলা খুব মুশকিল। কিন্তু স্বাস্থ্যের সঙ্গে মোবাইল ফোনের কিন্তু কোনো সম্পর্ক নেই।
যদি আমরা বলি যে আমাদের জামা কাপড়, এই যে জামা কাপড় আমরা আজকে তৈরি করেছি, এই জামা কাপড় আমাদের জীবনের একটা অঙ্গ, কিন্তু স্বাস্থ্যের সঙ্গে জামা কাপড়ের কিন্তু কোনো সম্পর্ক নেই। আবার যদি আমরা ধরে নিই যে বাড়ি, আমরা এই বর্ষাকালে বা এই শীতকালে যখন আমরা বাড়িতে থাকছি, সেখানে কি করছে, বাড়িটা আমাদের ওই শীত বা আমাদের বৃষ্টি থেকে বাঁচায়, কিন্তু স্বাস্থ্যের সঙ্গে কিন্তু তার কোনো সম্পর্ক নেই। এই জিনিসগুলো কে বানিয়েছে? মানুষ বানিয়েছে, যাকে আমরা বলছি ম্যানমেড, মানুষ তৈরি করেছে। তার সঙ্গে সঙ্গে যেমন আমরা গাড়ি বানিয়েছি, সেটা ট্যাক্সি হোক, বাস হোক, যে কিছু জিনিস, এবং সেই জিনিসগুলো আমাদেরকে কি করেছে, জীবনকে অনেক সমৃদ্ধি করেছে। যেমন এরোপ্লেনের কথা বলতে পারি, এরোপ্লেন আমাদের জীবনকে অনেক বেশি সুন্দর করেছে, তার কারণ এত দ্রুত আমরা বিভিন্ন জায়গায় পৌঁছে যেতে পারি। তার সঙ্গে সঙ্গে ট্রেন যদি আমরা বলি, প্রচুর লোক একসঙ্গে একটা ট্রেনে, মেট্রো রেল বা নর্মাল ট্রেন, প্রচুর লোক একসঙ্গে কী করছে, অনেক দ্রুত একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যেতে পারছে। এগুলো কি? এগুলো হচ্ছে মানুষের সৃষ্টি বা মানুষের তৈরি। তাহলে মানুষের তৈরি যা কিছু জিনিস, সেটা কিন্তু আমাদের জীবনকে কি করে, সমৃদ্ধ করে। কিন্তু প্রকৃতির তৈরি জিনিস সেটা কিন্তু আমাদের জীবনকে কি করে, সুস্থ রাখে, স্বাভাবিক রাখে। তার মানে আমরা আজকে মানুষের তৈরি সমাজে বসবাস করছি, কিন্তু স্বাস্থ্যের খোঁজ করছি মানুষের তৈরি সমাজে গিয়ে। তাহলে আমরা যদি স্বাস্থ্যের কথা ভাবি, সেখানে কিন্তু আমাদের স্বাস্থ্য প্রকৃতির হাতে নিয়ন্ত্রিত এবং প্রকৃতির ওপরে ডিপেন্ড। সুতরাং আমি যদি স্বাস্থ্যকে মানুষের তৈরি জিনিস দিয়ে কন্ট্রোল করার চেষ্টা করি, তাহলে কিন্তু ভুল হবে। সুতরাং স্বাস্থ্য কোনোদিনই মানুষের কন্ট্রোলে ছিল না, স্বাস্থ্য কিন্তু সবসময় প্রকৃতির কন্ট্রোলে। এবং এই স্বাস্থ্যকে কি করে ঠিক রাখা যাবে, তার যে প্রতিরক্ষা ব্যবস্থা, সেটাও কিন্তু শরীরের ভেতরে আছে। সেই প্রতিরক্ষাকে কি বলা হচ্ছে? ইমিউনিটি। ইমিউনিটি মানে রোগ প্রতিরোধ। আমাদের শরীরে রোগ প্রতিরোধ করার জন্য ইমিউনিটি ব্যবস্থাও কিন্তু রাখা আছে, সেও কিন্তু প্রাকৃতিকভাবে আছে। মানে আমার শরীরে কোনো রোগ আমি চেষ্টা করলে হতে পারে না। মানে আমাদের শরীর এমনভাবে ওপরওয়ালা পাঠিয়েছে, তাকে যদি আমি প্রচণ্ডভাবে কসরত না করি, তাহলে কিন্তু আমি অসুস্থ হতে পারি না। তাহলে এখন প্রশ্ন হবে, তাহলে অসুস্থ হই কেন? চলুন এবার আমরা দেখে নিই যে যদি প্রকৃতিই আমাদেরকে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে, তাহলে আমরা এমন কি ভুল করছি যার কারণে আমাদের এত শরীর খারাপ, এত কষ্ট। প্রতিটা মানুষের শরীরে কিন্তু ইমিউনিটি পাওয়ার আছে, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। এবং এই রোগ প্রতিরোধ ক্ষমতা, দেখুন আমাদের শরীরটা এমন একটা সিল প্যাক, সেখানে মুখ দিয়ে আমরা বাইরের জিনিস গ্রহণ করতে পারি এজ এ খাদ্য হিসেবে, নাক দিয়ে আমরা নিঃশ্বাস নিই, বাতাস নিই, সেটাও কিন্তু বাইরে থেকে বাতাসটা যায়। সেই কারণে আমাদের এই দুটো জায়গায় সবথেকে বেশি ইমিউনিটি তারা কিন্তু অবস্থান করে। যেমন আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাক্ট বা গাট সিস্টেম, এই গাট সিস্টেমের ভেতরে প্রায় 70% ইমিউনিটি সেল অবস্থান করে, 70%। তার মানে কেন? তার কারণ আমাদের বাইরের থেকে যে খাবার দাবারগুলো, তারা কিন্তু এইখানে এসে প্রবেশ করে। এবং এখানে কি আছে? 39 ট্রিলিয়ন মাইক্রোবস। 39 ট্রিলিয়ন মাইক্রোবস মানে কি? জীবাণু। 39 ট্রিলিয়ন সংখ্যাটা যদি আমি বলি, একটা আকাশগঙ্গায় যত তারা আছে, তাকে যদি আমি 100 দিয়ে গুণ করি, অত পরিমাণ তারা আমাদের এই জীবাণু আমাদের এই গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাকের ভেতরে কিন্তু অবস্থান করে। এবং আমরা যখন কোনো খাবার খাই, সেই খাবারটাকে তারা বায়োকেমিক্যাল প্রসেসে হজম করার ব্যবস্থা করে। কিন্তু যখন তারা এই খাবারটাকে হজম করতে পারে না, তার ফলে কি হয়? ওই খাবারটা এসে আমাদের এই গ্যাস্ট্রো ইন্টেস্টাইনের ট্র্যাকের ভেতরে এসে পড়ে থাকে এবং পড়ে পচতে থাকে। এবং এই পচে যাওয়ার ফলে এই যে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনের ট্র্যাকের ভেতরের যে দেওয়াল, যাকে আমরা বলছি মিউকাস মেমব্রেন, এই মিউকাস মেমব্রেনগুলো পচে গলে বাইরে বেরিয়ে যায়। তার ফলে আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাকটা দেখতে আদতে হয়ে যায় এরকম। আপনার দেওয়াল যেহেতু ভেঙে যায়, তার ফলে গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাকটা একদিকে খুব মোটা হয়ে ফুলে যায় আর একদিকে সরু হয়ে যায়। এরপরে কি হয়? বছরের পর বছরের খাওয়া এটা পেটের মধ্যে পড়ে থাকে এবং পেটের মধ্যে পড়ে থেকে পচতে শুরু করে। তার ফলে কি হয়? এই যে 39 ট্রিলিয়ন গুড ব্যাকটেরিয়া, যারা আমাদের বায়োকেমিক্যাল প্রসেসে খাবারকে কি করে? শর্ট চেন অফ ফ্যাটি অ্যাসিডতে রূপান্তরিত করে
সেটা তখন আর করতে পারে না, যার ফলে বদহজম এবং যার ফলে ব্যাড ব্যাকটেরিয়া বাড়তে থাকে। এই ব্যাড ব্যাকটেরিয়া তখন কি করে, এই ভাঙা দেওয়ালটাকে ফুটো করে তারা রক্তের সঙ্গে মিশে যায়। কারা? জীবাণুরা। এই জীবাণু যারা কিনা গাট সিস্টেমের ভেতরে ছিল, তারা গাটের দেওয়ালটাকে মাইক্রোস্কোপিক ফুটো করে তারা রক্তের মধ্যে প্রবেশ করে যায়। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলা হয় লিকি গাট। লিকি গাট, লিকি গাট মানে কি, আপনার অন্ত্র, বৃহদান্ত্র ফুটো হয়ে গেছে। এই লিকি গাট তার মানে জীবাণু ছিল কোথায়? আমার গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাকের ভেতরে। এখন জীবাণু কোথায় চলে এসেছে? রক্তের ভেতরে। এই যখনই এখানে চলে আসবে, সঙ্গে সঙ্গে আমার রোগ প্রতিরোধ ক্ষমতা কি করবে? ওখানে অ্যাক্টিভ হয়ে যাবে। রোগ প্রতিরোধ ক্ষমতা কি করবে? তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করবে। বাধা মানে কি? বিভৎসটা লড়াই হবে। তার কারণ যেখানে যুদ্ধ হবে, লড়াই হবে, সেখানে কি হবে? একটা অসম্ভব রকমের স্ট্রেস, একটা অসম্ভব রকমের উত্তেজনার সৃষ্টি হবে। ইমিউনিটি কি করবে? রক্তের এই জীবাণুকে বাধা দেবে এবং যার ফলে একটা স্ট্রেস তৈরি হবে বা উত্তেজনার সৃষ্টি হবে। তাহলে আমাদের লিকি গাট যখনই শুরু হয়ে যায়, সেখানে একটা ডিফেন্স মেকানিজম মানে ইমিউনিটি অন হয়ে যায়। ডিফেন্স মেকানিজম অন। এই ডিফেন্স মেকানিজম অন যখন হয়ে যায়, তখন একটা কি তৈরি হয় শরীরে? স্ট্রেস। স্ট্রেস মানে উত্তেজনা। কারণ যে কোনো মারামারি, ফাইট, যে কোনো যুদ্ধ, সেখানে কি তৈরি হবে? উত্তেজনা। আর উত্তেজনা মানে আমাদের শরীরে বেড়ে যাবে কি? কোর্টিসল হরমোন। কোর্টিসল হরমোন। এই কোর্টিসল হরমোনকে আমরা বলতে পারি বিপদ হরমোন। কারণ বিপদ, কোর্টিসল হরমোন দ্যাট ইজ বিপদ হরমোন, মানে ডেঞ্জার। কেন ডেঞ্জার? লিকি গাট, জীবাণু আমার রক্তের ভেতরে ঢুকে পড়েছে। আর ডিফেন্স মেকানিজম মানে ইমিউনিটি আমার শরীরের ভেতরে আছে, তারা কি করেছে? তারা তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছে। এই বাধা দেওয়ার সময় আমরা কি বলছি? শরীরে একটা স্ট্রেস বা একটা উত্তেজনার সৃষ্টি হচ্ছে। সুতরাং সেই সময় কোর্টিসল হরমোন রিলিজ হলে আর একটা প্রবলেম আমাদের শরীরে হয়, মেলাটোনিন সেই সময় কম রিলিজ হওয়া শুরু হয়ে যায়, যার ফলে আমার ঘুম উড়ে যায়। কেন ঘুম উড়ে যায়? কারণ বাড়িতে একটা বিপদ বা কোথাও একটা সমস্যা, সেই সময় আপনার কি করে ঘুম পাবে? সুতরাং শরীর আপনাকে ঘুমোতে দেবে না, শরীর জাগিয়ে রেখে দেবে। তাহলে সেই কারণে মেলাটোনিন হরমোন কিন্তু কম ক্ষরণ হবে, তার ফলে আপনার ঘুম হবে না। এই যে আমাদের ডিফেন্স মেকানিজম, আমাদের যে প্রতিরক্ষা দপ্তর, তাদের কাছে কিছু অস্ত্র আছে। কি কি অস্ত্র আছে? প্রথম অস্ত্রের নাম হচ্ছে ইনফ্লেমেশন। ইনফ্লেমেশন, ইনফ্লেমেশন মানে কি? প্রদাহ। প্রদাহ। তার মানে ডিফেন্স মেকানিজম যদি অন হয়ে যায়, তাহলে কিন্তু শরীর প্রদাহ হয়ে যাবে বা ফুলে যাবে। আর কি হবে? সোয়েলিং হবে। সোয়েলিং, সোয়েলিং মানে কি? আপনার শরীরের ওই সব জায়গায় রস জমে যেতে পারে যখন কিনা ডিফেন্স মেকানিজম অন হয়ে যাবে। তার সঙ্গে আর কি হতে পারে? একটা হালকা পেন বা একটা ইচিং মানে যন্ত্রণা আপনার হবে। তার মানে বুঝতে পারছেন, যন্ত্রণা কিন্তু কোনো রোগ নয়, যন্ত্রণা আপনার শরীরের একটা সিগন্যাল। শরীর বলছে লুক অ্যাট মি, আমাকে দেখো। সুতরাং সেই সময় আপনার কিন্তু ওখানে একটা যন্ত্রণা আপনি ফিল করবেন। অ্যান্ড ফোর্থ, এখানে আমরা একটা ফিভার দেখতে পারি কখনো কখনো, দ্যাট ইজ জ্বর। বুঝতে পেরেছেন? এই যে জ্বর হওয়াটা, এটা কিন্তু আমাদের একটা ডিফেন্স মেকানিজমের একটা সিস্টেম, মানে ইমিউনিটির সিস্টেম। ইমিউনিটি যেখানে যেখানে অ্যাক্টিভ হয়ে যাবে, সেখানে ইনফ্লেমেশন হয়ে যাবে, সোয়েলিং হয়ে যাবে, পেন হতে পারে বা ফিভার হতে পারে। এবারে এই যে ঘটনাটা কখন ঘটবে? যখন আমাদের শরীরে লিকি গাট মানে জীবাণু রক্তে মিশে যাবে। আর এই লিকি গাটটাই হচ্ছে আসল কারণ আমাদের সমস্ত রোগের জন্য। তার মানে দেখুন, যখনই লিকি গাট, স্ট্রেস শরীরে তৈরি হয়ে গেল। স্ট্রেস মানে কোর্টিসল হরমোন রিলিজ হওয়া শুরু হয়ে গেল। কোর্টিসল হরমোন রিলিজ হলে কি কি ক্ষতি হয় আমরা আগের ভিডিওতে দেখেছি। যারা এই ভিডিওটা দেখছেন, যদি আপনি দেখতে চান কোর্টিসল হরমোনের জন্য আমাদের যে ব্লাড প্রেশার, আমাদের যে থাইরয়েড প্রবলেম, আমাদের যে কিডনির প্রবলেম, আমাদের যে ব্লাড ভেসেলের প্রবলেম কেন হয়, ওখান থেকে আপনি জানতে পারবেন। আমাদের ঘুম কেন হয় না, সেটাও কিন্তু আমরা জানতে পারবো আগের ভিডিও থেকে।
আর এর সঙ্গে সঙ্গে ডিফেন্স মেকানিজমের যে 4টে অস্ত্র বা উইপেন্স, সেটা কি ইনফ্ল্যামেশন, সোয়েলিং, পেন আর ফিভার। এবার ভাবুন আপনার শরীরে ইনফ্ল্যামেশন হয়েছে, ইনফ্ল্যামেশন মানে ফুলে গেছে, সেইখান থেকে রক্ত চলাচল করতে পারবে না, রক্ত বাধা সৃষ্টি হবে, নার্ভাস সিস্টেমের প্রবলেম হবে, আপনার শরীরের সমস্ত অর্গানের ভেতরে যে একটা স্পেস থাকে সেই স্পেসগুলোতে যদি সোয়েলিং হয়ে যায় তাহলে বুঝতে পারছেন আপনার শরীরে মাল্টিপল অর্গান তারা কাজ করতে পারবে না। তাহলে যখন কিনা আমার শরীরে লিকি গার্ড তখনই কিন্তু এই ধরনের সমস্যা। চলুন আরেকটু ছবি এঁকে বিশদভাবে বুঝে নিই। এই লিকি গার্ডের কারণে যদি আমার ব্রেন মানে আমাদের মাথা ইনফ্লেম হয়ে যায়, মানে মাথাতে যদি প্রদাহ সৃষ্টি হয় এই ব্রেনে যদি ইনফ্লেমেশন সৃষ্টি হয় তাহলে আমরা অ্যালজাইমার মানে পাগল হয়ে যাব। এই যে পাগল যারা ঘুরে বেড়াচ্ছে তাদের কি প্রবলেম? লিকি গার্ড, ইনফ্লেমেশন ব্রেন, সেই জন্য তাদের কি হয়েছে? অ্যালজাইমার। অ্যালজাইমার, ইনসোমিনিয়া, আমাদের ঘুম হবে না। তার মানে লিকি গাটের জন্য ঘুম হচ্ছে না। আর আমরা কি করছি? নার্ভাস খুঁজে যাচ্ছি, আমরা তাকে ইনজেকশন দিচ্ছি, আমরা তাকে ওষুধ খাওয়ানোর চেষ্টা করছি, ঘুম পাড়ানোর মেডিসিন দিয়ে রেখেছি। তাতে কি তার প্রবলেমটা সলভ হবে? কারণ তার প্রবলেমের কারণ কি? লিকি গাট। সেকেন্ড যে অর্গানটা যেটা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় সেটা হচ্ছে আমাদের কোলন। কোলন যখন কিনা ইনফ্লেম তখন কি হবে? আপনি একটা কনস্টিপেশন ফিল করবেন। কনস্টিপেশন মানে পেট পরিষ্কার হবে না। তাহলে যাদের কনস্টিপেশন তারা হয়তো ওই অনেক কিছু জিনিস গুলে খায়, ওষুধ খান, সে ওষুধ খেলে একদিন আপনার পেট পরিষ্কার হয়ে গেল, কিন্তু তারপরে আবার আপনার রাস্তা সরু। তার কারণ ইনফ্লেমেশনের কারণ। সুতরাং কনস্টিপেশনের প্রবলেম সে কারণে, লিকি গাটের কারণ। তার সঙ্গে আপনার গ্যাসের প্রবলেম, অ্যাসিডিটির প্রবলেম, মানে বদ হজম হলেই তো অ্যাসিডিটি হয়ে যাবে, গ্যাস হয়ে যাবে। এবার আমরা প্রত্যেকটা লোক যারা আজকের এই ভিডিওটা দেখছেন ভাবুন তো, তারা প্রত্যেকের গ্যাসের মেডিসিন খাচ্ছি, অ্যাসিডিটির মেডিসিন খাচ্ছি, কিন্তু আসল কারণটা কি? লিকি গাট। এরপরে আমাদের সবথেকে যে অর্গানটা ক্ষতিগ্রস্ত হয় তার নাম হচ্ছে লিভার। লিভার, এই ইনফ্ল্যামেশনের কারণে আমাদের লিভার কি হয়? ধীরে ধীরে ফ্যাটি লিভার হয়ে যায়। ফ্যাটি লিভার, ফ্যাটি লিভার হলে কি হবে? আমাদের জন্ডিস হয়ে যেতে পারে, কারো কারো লিভার সিরোসিস, কখনো কখনো অ্যালকোহল খেলে কারো লিভার সিরোসিস হয়, ফ্যাটি লিভার অফ অ্যালকোহল। আবার কারুর অ্যালকোহল খায় না হয়তো, তা সত্ত্বেও তার ফ্যাটি লিভার। তার কারণ, আসল কারণ কিন্তু লিকি গাট। এবার আমরা যত লিভারের ট্রিটমেন্ট করি, লিভারে যত মেডিসিন খাই, তারপরেও লিভার কিন্তু সারতে চায় না, তখন লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে হয়। তার মানে বুঝতে পারছেন কত বড় একটা ভুল আমরা করি, কিন্তু ছোট্ট একটা প্রবলেমকে ঠিক করতে পারলেই কিন্তু আমাদের লিভার ঠিক হয়ে যেতে পারত। এর সঙ্গে আমাদের যে হার্ট, লিকি গাটের জন্য আমাদের যে হার্ট, সেই হার্ট সে কী হয়? সেও কিন্তু প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়। কেন ক্ষতিগ্রস্ত হয়? তার কারণ যখনই কিনা আমাদের শরীরে স্ট্রেস বেড়ে যায়, কর্টিসল হরমোন রিলিজ হয়, তখন আমাদের শরীরের মধ্যে ব্লাড প্রেশার বেড়ে যায়। তার মানে ব্লাড প্রেশারের রোগী যারা ওষুধ খান, তারা যদি কালকে না খান কী হবে? ব্লাড প্রেশার আবার বেড়ে যাবে। কেন? কারণ ব্লাড প্রেশার যে কারণে, সেই কারণে কিন্তু ওষুধ খাওয়া হচ্ছে না, শুধু তাকে কন্ট্রোল করে রাখা হয়েছে। হার্টের পরে আমাদের যে অর্গান কিডনি, সে কিন্তু খুব বেশি ক্ষতিগ্রস্ত হয় লিকি গাটের জন্য। তার কারণ কি? স্ট্রেস তৈরি হলে আমাদের এই অ্যাড্রিনাল গ্ল্যান্ড কী করে? কর্টিসল হরমোন রিলিজ করে। এই কর্টিসল হরমোন রিলিজ হলেই শরীরে বাড়তে থাকে পটাশিয়াম, তার সঙ্গে কি? সোডিয়াম, এবং তার সঙ্গে ক্রিয়েটিনাইন। এই যে জিনিসগুলো যখনই আমরা বাড়তে দেখি আমাদের রক্ত পরীক্ষার সময়, তখন আমরা বুঝতে পারি আমাদের কিডনি কাজ করছে না। কারণ হার্টটা এত দ্রুত ব্লাড পাম্প করে, সেই যে ধাক্কাটা সেটা কিডনি সহ্য করতে পারে না। কারণ কিডনিকে খুব দ্রুত রক্তটাকে পরিষ্কার করে আবার পাঠিয়ে দিতে হয়। তখন কি হয়? রক্ত দ্রুত পরিষ্কার করতে না পারার জন্য কিডনি থেকে কি হয়? প্রোটিন লিকেজ হতে থাকে। এই প্রোটিন লিকেজ হওয়ার ফলে আমাদের শরীরে কিন্তু আস্তে আস্তে দুর্বলতা চলে আসে, এবং সেই সময় আমাদের ব্লাডের ভেতরে পটাশিয়াম বেড়ে যায়, সোডিয়াম বেড়ে যায়, ক্রিয়েটিনিন বেড়ে যায়।
তার মানে কিডনিটা স্কুইচ হয়ে গেছে, নেফ্রনগুলো কাজ করতে পারছে না। তারপরে যে অর্গানটা ক্ষতিগ্রস্ত হয় তার নাম কি? থাইরয়েড। আমাদের থাইরয়েডকে আমরা বলি বাটারফ্লাইয়ের মতো দেখতে একটা অর্গান, গলার মধ্যে আছে থাইরয়েড। এখন ঘরে ঘরে মেয়েদের থাইরয়েড প্রবলেম। থাইরয়েড প্রবলেম কিন্তু অ্যাকচুয়ালি থাইরয়েড প্রবলেম নয়। থাইরয়েড প্রবলেম মানে আমরা কি টেস্ট করি? TSH, T3, T4, এই যে হরমোনগুলো এগুলো বেড়ে যায়। কেন বেড়ে যায়? তার কারণ যখনই কিনা হার্ট খুব দ্রুত পাম্প করছে তখন আমাদের শরীরে কি লাগবে? প্রচুর পরিমাণে গ্লুকোজ লাগবে। সেই গ্লুকোজ কে দেবে? লিভার দেবে। সেই লিভারকে দ্রুত মেটাবলাইজ করার জন্য আমাদের যে থাইরয়েড সেখান থেকে কিন্তু লাগবে T3, T4 হরমোন। সেই কারণে দেখবেন আপনার T3, T4 বেড়ে গেছে। তখন আমরা থাইরয়েডের ওষুধ খাই, কিন্তু থাইরয়েডের ওষুধ খেয়ে থাইরয়েড সারবে কী করে? কারণ প্রবলেমটা তো লিকি গাটের। এর সঙ্গে সঙ্গে আমাদের জয়েন্টে পেন দেখতে পাই, মারাত্মক লেভেলের আমাদের কি হয়? জয়েন্ট পেন, যাকে আমরা বলছি আর্থারাইটিস। এই আর্থারাইটিস কিন্তু লিকি গাটের কারণ। তার কারণ যে রক্তের জীবাণু তারা যখন এই জয়েন্টের এই গ্যাপে এসে বা এই খালি জায়গাগুলো ঢুকে পড়ে তখন আমাদের ইমিউনিটি পাওয়ার বা ডিফেন্স মেকানিজম ওখানে ইনফ্লেমেশন তৈরি করে। এই ইনফ্লেমেশনের জন্য একটা ছোট্ট ঘা তৈরি হয়, যার ফলে আমরা কি করি? পেন অনুভব করি, ব্যথা। ব্যথা মানে কিন্তু কোনো রোগ নয়, ব্যথা মানে হচ্ছে জয়েন্টটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাকে তুমি দেখো। তাহলে সেই সময় যদি আমরা ওই দেখার কারণটা আমরা ঠিকঠাক করে খুঁজে ফেলতে পারি তাহলে কিন্তু জয়েন্ট পেনটা চলে যাবে। কিন্তু ধীরে ধীরে কি হয়? জয়েন্ট পেনের ওষুধ খেতে 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 আমাদের হাড়টা নষ্ট হয়ে যায়, তখন অপারেশন করতে হয়, আমাদের হাড়গুলো বেঁকে যায়। তাহলে আমরা যদি আগে থেকেই আমাদের পেটকে ঠিক করে নিতে পারি, লিকি গাটকে ঠিক করে নিতে পারি, তাহলে কিন্তু জয়েন্ট পেন থেকে আমরা বেঁচে যাব। এরপরে যে অর্গানটা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় সে হচ্ছে লাংস। কেন? কারণ হৃৎপিণ্ড খুব দ্রুত কাজ করলে আমাদের শরীরে ওই সময় লাগবে কি? অক্সিজেন। সেই অক্সিজেন কিন্তু আমাদের লাংস সরবরাহ করে। এই লাংস তখন ঠিক মতো করে কাজ করতে পারে না, তার কারণ লিকি গাটের জন্য এখানেও কিন্তু ইনফ্লেমেশন হয়ে যায়, যার ফলে ব্রঙ্কাইটিস, বিভিন্ন রকম ধরনের আমরা লাংস রিলেটেড প্রবলেম, কাফ অ্যান্ড কোল্ড, এই ধরনের ভাইরাস আমাদের লাংসে কিন্তু তখন অ্যাক্টিভ হয়ে যায়। তার কারণ সেখানে ইনফ্লেমেশন হওয়ার ফলে ওয়াটার ডিপোজিশন হতে থাকে। প্রচুর মানুষের হতে দেখি আমরা ওয়াটার ডিপোজিশন, তখন তারা ইনহেলার নেয়। কিন্তু ইনহেলার নিয়ে লাংসকে কতদিন আপনি ঠিক করে রাখবেন যদি আপনি লিকি গাটকে না সারান? এরপরে যে সমস্যাটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের হরমোন রিলেটেড। কারণ হরমোনের যে গ্ল্যান্ডগুলো আছে সেই গ্ল্যান্ডের ভেতরে যখনই কিনা এই লিকি গাটের যে জীবাণু তারা যখন প্রবেশ করে যায় তখন ইমিউনিটি পাওয়ার কি করে বা রোগ প্রতিরোধ ক্ষমতা কি করে? একটা ইনফ্লেমেশন বা সোয়েলিং একটা পরিস্থিতি তৈরি করে, যার ফলে সেখান থেকে হরমোনগুলো ঠিকমতো রিলিজ হতে পারে না। তার ফলে আমাদের বডিতে কিন্তু একটা ইমব্যালেন্স অবস্থা আমরা দেখতে পাই। সাপোজ ধরুন বিটা সেল থেকে ইনসুলিন হরমোন রিলিজ হয়, এবার বিটা সেল যদি কাজ না করে, সেখানে যদি ইনফ্লেমেশন হয়ে যায়, তাহলে আমরা ধীরে ধীরে কী হবে? ডায়াবেটিক হয়ে যাব। এবার ডায়াবেটিকের জন্য আমরা কি করি? বিভিন্ন রকম ওষুধ খাই। ডায়াবেটিকের জন্য আমরা বলি কার্বোহাইড্রেট কম করে দিতে হবে, চিনি খাওয়া বন্ধ করতে হবে, মিষ্টি ফল খাওয়া বন্ধ করে দিতে হবে। কিন্তু আসল সমস্যাটার সমাধান কিন্তু এভাবে ডায়াবেটিককে সারানো যাবে না। ডায়াবেটিককে যদি পাকাপাকিভাবে সারাতে হয় তাহলে কিন্তু আমাদের ট্রিটমেন্টটা কোথায় করতে হবে? লিকি গাটের। তাহলে এতগুলো অর্গান তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায় শুধুমাত্র লিকি গাটের জন্য। তার মানে লিকি গাট এতগুলো রোগের জন্য দায়ী। এতদিন আমরা কিন্তু যখনই কোনো রোগ হয়েছে, সে হার্টের হোক, কিডনির হোক, কিংবা থাইরয়েড হোক, জয়েন্টের হোক, লাংসের হোক, তখন কিন্তু আমরা আলাদা আলাদা ওষুধ খাচ্ছি, আলাদা আলাদা ট্রিটমেন্ট করছি। এবং আমাদের যে মেডিকেল সায়েন্স তারাও কিন্তু এভাবে আলাদা আলাদা ওষুধ আমাদেরকে প্রোভাইড করে। কিন্তু যদি আমরা সত্যিকারের সুস্থ হতে চাই, সমস্ত রোগ থেকে মুক্ত থাকতে চাই, তাহলে আমাদেরকে কিন্তু লিকি গাটকে ঠিক করে ফেলতে হবে। এই লিকি গাট কী করে ঠিক করব? চলুন সেটা আমরা আবার জেনে নিই। তাহলে এতক্ষণ যে জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, যে এত রকমের যে রোগ, যারা এই ভিডিওটা ওদিকে বসে দেখছেন তাদের বাড়িতেও হয়তো বা তাদের হয়তো কিছু না কিছু এরকম ধরনের রোগ হয়ে আছে, তাহলে তাদের কাছে প্রশ্ন হবে যে আমি তাহলে এই প্রবলেমটা সলভ করব কি করে? এইটা সলভ করার জন্য যেটা আমরা প্রথমেই দেখেছিলাম যে আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাক্ট সেটা সুস্থ থাকলে এরকম থাকে, যখন এটা অসুস্থ হয়ে যায় তখন কিন্তু এই গাট সিস্টেমটা অ্যাকচুয়ালি দেখতে হয়ে যায় এরকম, কারণ মিউকাস মেমব্রেন শরীর থেকে বেরিয়ে গিয়ে আমাদের গাট সিস্টেমটাকে সরু করে দেয়, ন্যারো করে দেয়, এবং যার ফলে এখান থেকে আমাদের জীবাণু রক্তে মিশে যায়। এই যে রক্তে মিশে গেল তখন আমরা তাকে বলছি লিকি গাট।
তাহলে যদি আমরা কোলনটাকে ডিটক্সিফিকেশান করতে পারি, কোলন ডিটক্সিফিকেশান মানে কি, কোলনটাকে আবার আগের জায়গায় নিয়ে চলে আসতে হবে, তাহলে কি হবে, কোলন ডিটক্সিফিকেশান হবে। আর কোলন ডিটক্সিফিকেশান হলে এখানে যে 39 ট্রিলিয়ন জীবাণু বসবাস করত তারা আবার ফিরে আসবে, এবং ফিরে এলে আমরা আবার কিন্তু আমাদের অ্যালজাইমার কিংবা আমাদের কনস্টিপেশন কিংবা আমাদের হার্টের প্রবলেম, কিডনির প্রবলেম, লাংসের প্রবলেম কিংবা সেক্সুয়াল ডিসঅর্ডার, এ ধরনের যত রকমের সমস্যা আছে সমস্ত সমাধান থেকে কিন্তু আমরা চিরতরে মুক্তি পেতে পারি শুধুমাত্র আমাদের এই গাট সিস্টেমকে ঠিক করে। আর গাট সিস্টেম ঠিক হবে কিসে? প্রকৃতির খাবারে, আহার, দ্যাট ইজ কল্ড ফুড। তার মানে মাই ডিয়ার ফ্রেন্ড, বুঝতে পারছেন যে আমরা সমস্যাটা কোথায়? আমরা জল নিয়েছি, আমরা বাতাস নিয়েছি, আমরা আলো নিয়েছি, কিন্তু খাবারটা কী করেছি? রান্নাঘরে গিয়ে তাকে নষ্ট করেছি। রান্না করে নুন দিয়ে, তেল দিয়ে, চিনি দিয়ে আগুনে ফুটিয়েছি, তাতে কি হয়ে গেছে? সেই যে আহার আমাদের শরীরের জন্য, গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাকের জন্য, সেই আহারটা কিন্তু শরীরে পৌঁছয়নি। আমরা হয়তো বলছি পিজাকে আহার, আমরা হয়তো বলছি বার্গারকে আহার, আমরা হয়তো কেককে বলছি আহার, কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ড, এগুলো কিন্তু কোনো আহার নয়। আহার কি? প্রকৃতি বা নেচার আমাকে যেগুলো দিয়েছে, নেচার, প্রকৃতি যেগুলো দিয়েছে। তার মানে কোথাও খাবার দাবারের গড়বড়ের জন্য আমাদের এই সমস্যা। সেই কারণে আমি একটা ফর্মুলা তৈরি করেছি। অনেক জিনিস অত কী করে পড়ে বুঝবো? গরু কি অত ফর্মুলা মুখস্থ করে খাওয়া দাওয়া করে নাকি? সেই জন্য আমার ফর্মুলা নাম্বার 1, দ্যাট ইজ কল বাঁচা ইজ ইকুয়াল টু কাঁচা। যদি আপনি বাঁচতে চান তাহলে আপনাকে কাঁচা খাবার খেতে হবে। কেন? কারণ কাঁচা খাবার প্রকৃতির বা নেচারের। তাতে কি আছে? ছোবড়া আছে। ছোবড়া মানে ফাইবার। ধরতে পারছেন? বেসিক্যালি আমরা ছোবড়া খাওয়া প্রাণী। মানে আমরা যদি ফাইবার খেতে পারি বা আমরা যদি খাই, আমাদের যে গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাক তাহলে সুস্থ থাকবে, এবং তাতে আমাদের এই যে লিকি গাটের সমস্যার সমাধান হবে। আমাদের শরীরের যাবতীয় সমস্যা বা কান্না, তার আসল কারণ কিন্তু আমার বাড়ির রান্না। তাই আপনাকে রান্না হয় থামাতে হবে, নয় রান্না কমাতে হবে। কেন? কারণ রান্না আমাদের এই কাঁচা খাবারের যে ছোবড়া বা ফাইবার তাকে নষ্ট করে। বেসিক্যালি আমরা কারা? ছোবড়া খাওয়া প্রাণী। বাঘও কিন্তু কাঁচা মাংস খায়। আপনি কি করে মাংস খান? তাকে রান্না করে নুন দিয়ে, এলাচ দিয়ে, তাতে গোলমরিচ দিয়ে, আদা দিয়ে, রসুন দিয়ে, তারপর তাকে ফুটিয়ে। সুতরাং রান্না করা খাবার যদি আমি বেশি বেশি খাই তাহলে কিন্তু আমার সমস্যা হবেই। কারণ আমাদের ছোবড়াগুলো সব গায়েব হয়ে যাচ্ছে। পটল বাজার থেকে কিনে এনেছি, টমেটো বাজার থেকে কিনে এনেছি, যেই তাকে আমি চাটনি করলাম, টমেটো খেলে ছোবড়া শরীরে যাচ্ছে, কিন্তু টমেটোর চাটনি ছোবড়া যাবে না শরীরে। ফর্মুলা 3 বা 3 কি? চাল ও গম আমরা খাবো কিন্তু খুব কম। চাল ও গম আমরা খাবো কিন্তু খুব কম। কেন? কারণ চাল গম যখনই আপনি রান্না করবেন আঠার মতো থকথকে হয়ে যাবে। কেন? কারণ আমাদের যে গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাক, সেটা আমরা বলেছিলাম লিকি গাটের জন্য আপনার হয়ে গেছে অনেক সরু। তার ফলে এখান থেকে যখনই আপনি চাল বা গম জাতীয় জিনিস খাবেন, থকথকে আঠার মতো জিনিস পেটে আটকে যাবে। সেই জন্য ঘরে ঘরে মানুষের গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাকের প্রবলেম, লিকি গাটের প্রবলেম। সেই জন্য চাল গম আমাদের খেতে হবে খুব খুব কম। খাবো কার্বোহাইড্রেট, কিন্তু খুব কম। ফর্মুলা 4, যত শরীরে রোগ জমা আমাকে কি করতে হবে? চাইতে হবে ক্ষমা। ক্ষমা চাইতে হবে। কেন? কারণ ক্ষমাশীল মন আপনার মনকে কি করবে? শান্ত করবে। আজকে প্রতিটা মানুষের মন হয়ে গেছে অস্থির। মন অস্থির হলে কি হয়? আমাদের স্ট্রেস বেড়ে যায়। স্ট্রেস বেড়ে গেলে কর্টিসল হরমোন চলে আসবে। কর্টিসল হরমোন চলে এলে আমরা ঘুম হবে না। তার মানে বুঝতেই পারছেন, একটা অদ্ভুত রকমের বডিতে ব্লাড প্রেশার বেড়ে যাবে, আপনার থাইরয়েড রিলেটেড প্রবলেম হয়ে যাবে, কিডনি রিলেটেড প্রবলেম হয়ে যাবে। সেই জন্য যাদের যাদের কিডনি রিলেটেড প্রবলেম, যাদের যাদের ব্লাড প্রেশারের প্রবলেম, তারা যদি শুধু ক্ষমাটা চেয়ে নিতে পারে তাহলে তাদের ওই ক্রিয়েটিনিন, তাদের ওই ব্লাড প্রেশার ধীরে ধীরে কমে যাবে। সুতরাং আমরা যারা অসুস্থ লোক তারা কারা? তারা বেশি করে রাগ, বেশি করে হিংসা, বেশি করে ক্রোধ আমরা করি।
সুতরাং আজকে যত প্রবলেম আমাদের, সেই প্রবলেম থেকে বাঁচতে গেলে আমাদের এই ফর্মুলা আমাদেরকে কি করবে, সুস্থ জীবনের পথ দেখাবে। আর আমাদের লিকি গাট, ডিফেন্স মেকানিজম, স্ট্রেস ম্যানেজমেন্ট যদি আমরা করি, তাহলে কি হবে, যত রকমের রোগ আপনার বাড়িতে আছে, যেগুলো নিয়ে আপনি খুব ভয় পাচ্ছেন হয়তো, সেগুলোকে কি করে সারাবেন, আপনি বাড়িতে বসেই আপনার খাওয়া দাওয়ার মাধ্যমে আপনি কিন্তু এই ফর্মুলার মাধ্যমে রোগটা সারাতে পারেন। এই সমস্ত রোগ আমরা প্রাকৃতিক উপায়ে এইভাবে আমরা প্রচুর মানুষকে সুস্থ করে তুলতে পেরেছি। সুতরাং যাদের এই ধরনের সমস্যা নিয়ে ভুগছেন, দীর্ঘদিন ওষুধ খাচ্ছেন, 15 বছর ধরে ডায়াবেটিস ছাড়ছে না, কিংবা আলসার, কিংবা প্রেশার, থাইরয়েডের প্রবলেম, আর্থারাইটিসের প্রবলেম, তারা কিন্তু এই ফর্মুলাতে যদি নিজেদের জীবনকে চালাতে পারেন, খুব দ্রুত সুস্থ হয়ে যেতে পারেন। আর যদি আমার সঙ্গে সরাসরি এসে কথা বলতে চান, তাহলে নিচে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। এছাড়া আমার প্রচুর বই আছে, যেমন সুস্থ জীবন, শরীর ও মন, খাওয়ার যখন ওষুধ, ডায়াবেটিস থেকে মুক্তি, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এই সমস্ত বই আপনারা পড়ে দেখতে পারেন। তাতে আপনাদের জীবন অনেক সুন্দর হয়ে যাবে। যে আজকের দিনে দাঁড়িয়ে যে ধরনের রোগের ভয় বা রোগের সমস্যা, যেভাবে অর্থনৈতিকভাবে আমরা পুরো একদম শেষ হয়ে যাচ্ছি শুধুমাত্র আমাদের স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য, সেগুলো কিন্তু আমরা এভাবে নিজেদেরকে খুব সুন্দর করে সহজেই আমরা ঠিক করতে পারবো। এই সমস্ত বই আপনারা আমাজনে পাবেন, দেজ পাবলিকেশানে পাবেন। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত বা ভারতবর্ষের বাইরে থেকে যদি আপনারা বইগুলো কিনতে চান, রকমারি.com থেকেও কিন্তু বইটা আপনি পেতে পারেন। এরপরেও যদি বই না পান, ধারাসমীর.com-এ আসবেন, আমার থেকে আপনারা বইটা কালেক্ট করতে পারবেন। আর এরকমভাবে স্বাস্থ্য সংক্রান্ত ভিডিও আমরা প্রচুর আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করছি, যাতে আমরা সাধারণ মানুষ, বাবা মা, স্ত্রী, সন্তান সবাইকে নিয়ে খুব সুস্থভাবে থাকতে পারি এবং খুব সাধারণভাবে আমরা আমাদের জীবনকে খাওয়া দাওয়ারের মধ্যে রেখে তাকে নিয়ন্ত্রণ করে আমাদের জীবনকে আমরা ঠিক করতে পারি। সেরকম ভিডিও কিন্তু আমরা প্রচুর নিয়ে আসি। আমার যে সমস্ত অন্যান্য ভিডিও, বাঁচা ইকুয়াল টু কাঁচা, বা বিভিন্ন রকম খাবার দাবার তৈরি করার ভিডিও, বাচ্চা কাচ্চা, সেগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে কীভাবে বাচ্চাদেরকে সুস্থ করে রাখবেন, বা অসুস্থ মানুষকে কি খাবার দিলে, কেমন করে খাবার দিলে তারা সেই সমস্ত খাবার দাবারের মাধ্যমে সুস্থ থাকতে পারে। কারণ কি বলুন তো, খাবারই হচ্ছে আমাদের আসল ওষুধ। সুতরাং খাবার যদি না খাই ঠিকঠাক, তাহলে আর ওষুধ খেয়ে করবোটা কি? সুতরাং আমাদের খাবার খেতে হবে, সুস্থ থাকতে হবে। আর এই যে ফর্মুলা, এই ফর্মুলাটা মেনে চলতে হবে। এই ফর্মুলায় কিন্তু আপনাকে জীবন দিতে পারে। বাঁচা ইকুয়াল টু কাঁচা। নমস্কার, ভালো থাকবেন। আজকে এইটুকুই, টাটা।